শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো রয়েছে, তাই না? হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে ভালো থাকো এই প্রত্যাশায়। তোমাদের সবারই মনে আছে, আমরা গত ক্লাসে হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের লেনদেন সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি। চতুর্থ অধ্যায়ের পরে পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায় আমাদের প্রথম পরীক্ষার জন্য সিলেবাস অন্তর্ভুক্ত ছিল। সেগুলো আমরা এর আগেই সম্পন্ন করেছি এবং ক্লাসে আলোচনা করেছি। যেহেতু আমাদের সামনে বার্ষিক পরীক্ষা আসছে, সেই জন্য আমরা বার্ষিক পরীক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তারই আলোকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের খতিয়ান নিয়ে আজকে আলোচনা করব। খতিয়ানকে ইংরেজিতে বলা হয় লেজার। খতিয়ান এবং জাবেদা এরা একে অপরের সাথে সম্পৃক্ততা রয়েছে। যাই হোক, আমরা জাবেদা সম্পর্কে তো বলেছি এর আগে, তারপরও আমি তোমাদের স্মরণে আরেকটু আলোচনা করছি। জাবেদা তৈরি করার পরেই আমাদের খতিয়ানের কাজ করতে হয়। তো জাবেদা তো তোমরা সবাই জানো, তারপর আমি আরেকবার তোমাদেরকে মনে করে দিতে চাই। জাবেদা হলো কোন একটি প্রতিষ্ঠানে কোন লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখ অনুযায়ী, তারিখের ক্রম অনুসারে উক্ত লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই জাবেদা বলা হয়। অর্থাৎ জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই। জাবেদাতে প্রতিটি লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে সাজিয়ে লিখা হয়। জাবেদাতে প্রতিটি লেনদেনগুলো হিসাবের ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ আলাদা করে লিপিবদ্ধ করা হয়, তাই হলো জাবেদা। কিন্তু খতিয়ান হলো হিসাবের পাকা বই। কেন পাকা বই? আমরা খতিয়ান কি সেটা নিয়ে আলোচনা করলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। খতিয়ান হচ্ছে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব, যেমন সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব ও লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে সকল হিসাব তৈরি করা হয় তাই হলো খতিয়ান। অর্থাৎ প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে তার সম্পদ জাতীয়, দায় জাতীয়, মালিকানা সত্ত্ব জাতীয়, আয় জাতীয় এবং ব্যয় জাতীয় সকল প্রকার হিসাবগুলোকে নির্দিষ্ট সময় শেষে তার ডেবিট উদ্বৃত্ত এবং তার ক্রেডিট উদ্বৃত্ত নির্ণয় করতে হয়। আর খতিয়ানের মাধ্যমে সেই উদ্বৃত্তগুলো নির্ণয় করা সম্ভব হয়। যদি উক্ত খতিয়ানের মাধ্যমে যদি ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত নির্ণয় করতে না পারি, তাহলে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা করতে পারবো না। হিসাবের গাণিতিক শুদ্ধতার মাধ্যমে আমরা পরবর্তী হিসাবের গুলোতে যেতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, জাবেদা এবং খতিয়ান উভয় হিসাব চক্রেরই দুটি ভিন্ন ভিন্ন ধাপ। তোমরা তো জানোই, তৃতীয় অধ্যায়ে আমাদের রয়েছে হিসাব চক্রের ধাপ 10টি। হিসাব চক্রের ধাপ 10টি। 10টি হিসাব চক্রের ধাপের মধ্যে জাবেদা এবং খতিয়ান এরা দুইটি ধাপ। যাক, আমরা সে খতিয়ান নিয়ে আলোচনা করব। তাহলে খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই, কারণ খতিয়ানের মাধ্যমে প্রতিটি লেনদেনের ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত আলাদা করে নির্ণয় করা হয় বিধায় প্রতিষ্ঠান অতি সহজেই উক্ত হিসাবের উদ্বৃত্ত সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। এই হলো আমার খতিয়ান। তাহলে আমরা খতিয়ানের পরবর্তীতে খতিয়ান কিভাবে তৈরি করতে হবে, খতিয়ান কিভাবে আমরা আলোচনা করতে
আমরা খতিয়ান কি তা নিয়ে আলোচনা করেছি। খতিয়ানকে আরেকটু ভালো করে বোঝার জন্য খতিয়ান গুরুত্বটুকু নিয়ে আমরা এখন আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা সবাই নিজ নিজ খাতায় পয়েন্টগুলো লিখে নাও। লিখে নিলে তোমরা, যেহেতু এটা অনলাইন ক্লাস, তোমরা ভিডিওটি বারবার দেখার সুযোগ পাবে। আমি এই জন্য তোমাদেরকে ভালোভাবে বারবার দেখার সুবিধার্থে, যাতে করে তোমরা খতিয়ান সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করতে পারো, এই জন্য বোর্ডে পয়েন্টগুলো লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে খতিয়ানের ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নিয়ে একটু আলাপ করছি, তোমরা বুঝে নাও। এক, সুশৃঙ্খল ভাবে সাজিয়ে লিখা হোক। প্রত্যেকটি হিসাবেরই আলাদা আলাদা একটি শিরোনাম দিয়ে হিসাবগুলো সংরক্ষণ করা হয়। বিদায় ওই হিসাবের অধীনে লেনদেনগুলো একই জাতীয় হিসাবে শ্রেণীভুক্তকরণ করা হয় এবং ওই শিরোনামের অধীনে সকল প্রকার লেনদেন সাজিয়ে লিখা হয়। বিদায় নির্দিষ্ট সময় শেষে একই শ্রেণী ভিত্তিক হিসাবগুলো ডেবিট উদ্বৃত্ত অথবা ক্রেডিট উদ্বৃত্ত জানা অতি সহজ। দুই, হিসাব তথ্য সরবরাহকারীদেরকে সহায়তা করে। আর এই খতিয়ানটা প্রতিটি হিসাবের নিজস্ব শিরোনামের অধীনে লেখা হয়। বিদায় হিসাব তথ্য ব্যবহারকারীদেরকে খতিয়ান সহায়তা করে, হিসাবের ক্ষেত্রে সহায়তা প্রদান করে। তিন, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। আমরা তো জানি, আমরা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত হিসাব রাখার পরে তার হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে হয়। তো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্যই আমাদের খতিয়ানের উদ্বৃত্তগুলো প্রয়োজন। কারণ খতিয়ান উদ্বৃত্তগুলো, ডেবিট উদ্বৃত্তগুলো এবং ক্রেডিট উদ্বৃত্তগুলো দিয়ে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি রেয়ামিল তৈরির মাধ্যমে। সেটা আমরা নবম অধ্যায় থেকে জানব। চার, সকল বইয়ের রাজা বলা হয়। খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় এই জন্যই যে খতিয়ান একই শ্রেণীভিত্তিক সকল প্রকার লেনদেনকে আলাদা আলাদা করে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় এবং ওই লেনদেনগুলো থেকে নির্দিষ্ট সময় শেষে ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত জানা যায় এবং এই ডেবিট উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত জানার মাধ্যমে গাণিতিক শুদ্ধতা জানা যায়। গাণিতিক শুদ্ধতা যাচাই করার সাথে সাথে হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে তার সহায়তা প্রদান করে। এই সকল কারণেই খতিয়ানকে হিসাব বইয়ের রাজা বলা হয়। আমি এক একটি করে বুঝে দিচ্ছি, তোমরা সেটা দ্বিতীয়বার তৃতীয়বার বুঝার চেষ্টা করবে, আর কোনো সমস্যা হবে না। খতিয়ান প্রস্তুতের ওইটা তোমাদের কাজে লাগবে। প্রতিটি হিসাবের শিরোনাম দিতে হবে। আমরা খতিয়ান তৈরির ক্ষেত্রে প্রতিটি হিসাবের জন্য আলাদা আলাদা শিরোনাম দেব। যখন আমরা খতিয়ান চক করব তখন আমরা সেটা জানতে পারবো। দুই, টি চক অথবা চলমান যার চক ব্যবহার করা হয়। তোমরা একটু পরেই আমরা দেখব খতিয়ান তৈরির দুই ধরনের চক ব্যবহার করতে হয়, টি চক অথবা চলমান যার চক, সেটা আমরা জানব পরবর্তীতে। প্রতিটি হিসাবের আলাদা আলাদা জের বা উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। প্রতিটি হিসাবের শিরোনামের অধীনে যে হিসাবটি থাকবে তার জন্য ডেবিট উদ্বৃত্ত অথবা ক্রেডিট উদ্বৃত্ত আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে হবে। খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করবে। হ্যাঁ, খতিয়ানে যেহেতু ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ থাকবে, তাহলে আমরা তো আগেই জেনেছি ডেবিট ক্রেডিট পক্ষগুলো আমাদেরকে জাবেদাই আগেই বলে দেবে কোন হিসাবটি ডেবিট কোন হিসাবটি ক্রেডিট। সুতরাং খতিয়ান প্রস্তুতে জাবেদা তোমাদের সহায়ক বই হিসাবে কাজ করবে, কারণ জাবেদা থেকে আমরা ডেবিট ক্রেডিট পক্ষগুলো জেনেছি, এখন সেই পক্ষগুলো নিয়ে আমরা খতিয়ান প্রস্তুত করব। 5, খতিয়ানের ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। খতিয়ান তৈরি করার মাধ্যমে আমরা ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত পেয়েছি। ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত পাওয়ার পরে সেই উদ্বৃত্তগুলো পরবর্তীতে উক্ত হিসাবটির সঠিকতা, গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কাজে লাগবে। এবং সর্বশেষ উদ্বৃত্ত দ্বারা রেয়ামিল প্রস্তুত করা হবে। খতিয়ানের যে দুটি পক্ষ ডেবিট এবং ক্রেডিট, উক্ত দুটি পক্ষের মধ্যে ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্তগুলো নিয়ে আমরা পরবর্তীতে রেয়ামিল প্রস্তুত করতে পারব। খতিয়ান এবং জাবেদার মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা একটু আলোচনা করে নিই। খতিয়ান এবং জাবেদার মধ্যে যদি পার্থক্যটা আমরা বুঝে নিই তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে।
দেখো, তোমরা সবাই খাতায় লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য। এক, হিসাব চক্রের দুটি ধাপ। আগে বলেছি আমাদের হিসাব বিজ্ঞানের মোট হিসাব চক্রের ধাপ রয়েছে 10টি। তার মধ্যে জাবেদা ও খতিয়ান দুইটি ধাপ, আলাদা আলাদা দুটি ধাপ। দুই, খতিয়ান জাবেদা অপেক্ষা গুরুত্বপূর্ণ ও ব্যবহার উপযোগী। জাবেদা শুধুমাত্র হিসাবগুলো সংরক্ষণ করা হয়, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হয়, ডেবিট ক্রেডিট পক্ষগুলো আলাদা করে চিহ্নিত করা হয়, কিন্তু ডেবিট ক্রেডিট আলাদা আলাদা উদ্বৃত্ত নির্ণয় করা হয় খতিয়ানের মাধ্যমে, এবং যা প্রতিষ্ঠানের জন্য অধিক ব্যবহার উপযোগী। 3, খতিয়ান প্রস্তুত বাধ্যতামূলক, কিন্তু জাবেদা তৈরি বাধ্যতামূলক নয়, জাবেদা তৈরি করা ঐচ্ছিক। খতিয়ান অবশ্যই প্রস্তুত করতে হবে। 4, জাবেদা হিসাবের প্রাথমিক বই অথবা সহকারী বই, কিন্তু খতিয়ান হিসাবের পাকা বই অথবা হিসাবের মেইন বই বলা হবে। আর এই জন্যই খতিয়ানকে হিসাব বইয়ের রাজা বলা হয়। এখন আমরা আসব খতিয়ান প্রস্তুত করার পদ্ধতি। তাহলে এর আগে আমরা জেনে নেব খতিয়ান প্রস্তুতে হিসাব বিজ্ঞানের রেওয়াজ রীতি অনুযায়ী দুই ধরনের ছক ব্যবহার করা যায়। খতিয়ান প্রস্তুতে দুই ধরনের ছক ব্যবহার করা যায়, একটা হলো টি ছক আর একটা হলো সলোমনজার পদ্ধতির ছক। টি ছক অথবা সলোমনজার পদ্ধতির ছক, আমরা দুটা পদ্ধতি শিখব কিভাবে দুটা পদ্ধতিতে দুটা ছক ব্যবহার করে খতিয়ান প্রস্তুত করা যায়। তাহলে আমরা কোন ছকের কি বৈশিষ্ট্য সেটা আমরা একটু আগে জেনে নিই। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো এবং আমার এই যে পয়েন্টগুলো যেভাবে আমি বোর্ডে লিখেছি সেভাবে লিখে নাও। যেহেতু এটা অনলাইনে ক্লাস, ভিডিওটা তোমাদের সামনে থাকবে, তোমরা বারবার যদি এটাকে দেখো তাহলে তোমাদের কাছে অতি সহজ হয়ে যাবে, কঠিন কিছুই না। তাহলে আসি আমরা হিসাবের টি ছকের। প্রথমত টি ছকের পদ্ধতিতে হিসাবের শিরোনাম থাকবে, আমরা একটু পরে চক করব, অঙ্কন করব, চকে আমরা সেটা দেখব। হিসাবের ছক শিরোনাম থাকবে এবং এই টি ছকে মোট ঘর থাকবে 8টি। টি ছকে দুটি দিক থাকবে, একটা ডেবিট, বাম দিক হবে ডেবিট, ডান দিক হবে ক্রেডিট। টাকার ঘর থাকবে দুটি, ডেবিট দিকে একটি টাকার ঘর থাকবে, ক্রেডিট দিকে আরেকটি টাকার ঘর থাকবে, আমরা দেখব একটু পরেই। এবং দুটি পক্ষ থাকবে, ডেবিট পক্ষ থাকবে, ক্রেডিট পক্ষ থাকবে। ডেবিট এবং ক্রেডিট দিকের পার্থক্যকে জের বা উদ্বৃত্ত নির্দেশ করবে, সেটা আমরা একটু পরে অঙ্ক করলে দেখে যাব। এখন আসি আমরা চলমানজার পদ্ধতি। চলমানজার পদ্ধতিতেও হিসাবের একটি নিজস্ব শিরোনাম থাকবে, যেটা সবার উপরে থাকবে। মোট ঘর সংখ্যা থাকবে 60টি, তাহলে ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ। টাকার ঘর থাকবে 4টি, এখানে টাকার ঘর 2টি, আমরা দেখাবো। হিসাবের জের লেনদেনের পোস্টিং এর সাথে সাথে জানা যায়। টি ছকে ডেবিট এবং ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করতে হয়। দেখো, আবার এখানে বলেছে না, যোগ করে পার্থক্য নির্ণয় করতে হবে না, এটা লেনদেন পোস্টিং এর সাথে সাথে তার উদ্বৃত্ত জানা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যাবৎ খতিয়ানের ধারণা, খতিয়ানের গুরুত্ব, খতিয়ানের বৈশিষ্ট্য এবং খতিয়ানের তৈরির জন্য দুটি চক ব্যবহার করতে তা জেনেছি। এখন আমরা জানবো খতিয়ান কিভাবে প্রস্তুত করতে হবে। আর এই জন্যই আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে খতিয়ানে যে দুটি চক ব্যবহার করি, দুটি চকেরই ঘর করেছি। তোমরা তোমাদের খাতা উক্ত দুটি খতিয়ানের চক একই পৃষ্ঠা উপরে নিচে করে দুটি চক তৈরি করে নাও, এতে করে তোমাদের বুঝতে অনেক সহজ হবে। তাহলে প্রথমটা উপরেরটা হলো টি চক, পরেরটা হলো চলমানজার পদ্ধতির চক। তাহলে টি চক গুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। আগে আমি তোমাদেরকে পড়িয়েছি, চকগুলোর বর্ণনা দিয়েছি। টি চকের দুইটি পক্ষ, বাম দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট বলা হয়। এবং টি চকের মোট 8টি ঘর, ডেবিট দিকে 4টি ঘর, দেখো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ডেবিট দিকে 4টি ঘর, ক্রেডিট দিকেও 4টি ঘর, একই নিয়ম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই হয়ে গেল, আমরা ঘরের পরিচিতি পেয়েছি। এখন আসবো চলমানজার পদ্ধতির পরিচয়।
চলমান জায়ের স্টকে বলেছি মোট ঘর সংখ্যা 7টি, তোমরা মিলিয়ে দেখবে। আমি যে তোমাদেরকে বর্ণনা দিয়েছিলাম সেটার সাথে মিলিয়ে দেখবে। যেমন দেখো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা 3টি, আর টাকার ঘর বলেছিলাম 7টি। দেখো ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আবার ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তোমরা এখানে টাকা দিয়ে দিতে পারো অবশ্য। টাকা আমি দিই নাই, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমরা লেনদেনগুলো কিভাবে পোস্টিং হয় দেখব। 2020 সালের জানুয়ারি 1 তারিখে কারবারে নতুন করে মূলধন আনা হলো 20,000 টাকা। আমরা এটা টিয়ানে দেখাবো। জানুয়ারি 5 তারিখ পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা এবং জানুয়ারি 10 পণ্য বিক্রয় করা হলো 10,000 টাকা। আগে বলেছি প্রতিটি লেনদেনের দুটি পক্ষ, খতিয়ান করতে গেলে তোমাকে দুটি পক্ষই বিশ্লেষণ করতে হবে। আমি তোমাদেরকে সংক্ষেপে বিশ্লেষণ করা দিচ্ছি। যেমন এখানে কারবারের মূলধন আনা হলো 20,000 টাকা। এখানে দুটি পক্ষ, লেনদেন কিভাবে হবে দেখো। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কত? 20,000। তোমরা খুব ঠান্ডা মাথা বুঝে নাও, আমি বুঝা দিচ্ছি। এই 1 তারিখের লেনদেনে দুইটি পক্ষ আমরা লিখেছি। দুটি পক্ষের মধ্যে একটি হলো নগদান হিসাব আর একটি হলো মূলধন হিসাব। এখন আমরা যে দুটি চক করেছি ওই চকগুলো হিসাবের শিরোনাম হলো টিচকেরও নগদান হিসাব দিয়েছি আর চলমান জায়ের পদ্ধতিতেও নগদান হিসাব দিয়েছি। তাহলে আমরা নগদান হিসাবের এখানে যে নগদান হিসাবটা আছে সেটা এখানে নগদান হিসাবে কিভাবে পোস্টিং করে দেখাবো। তাহলে এখানে নগদান হিসাবটা ডেবিটে আছে 20,000। তাহলে এখানে এই নগদান হিসাবের দুইটি পক্ষ, একটা ডেবিট আর একটা ক্রেডিট। তা যেহেতু আমার লেনদেন ডেবিট বলেছে, আমিও ডেবিটে আসবো। কিভাবে লিখবো? ডেবিটে এসছি, তাহলে নগদান করে আবার এখানে তো নগদান লিখে যাবে না। খেয়াল রাখবে তোমরা, আমরা যে শিরোনামে টাকাগুলো বসাচ্ছি সেই শিরোনামের বিপরীতে ক্রেডিটের কোন হিসাবের নামটা রয়েছে তোমরা সেটাই বিবরণ করে পোস্টিং করবা। যেমন দেখো এখানে নগদান হিসাব ডেবিট 20,000 আছে, আমরা নগদান হিসাবে ডেবিট দিকে 20,000 লিখলাম। এতটুকু বুঝেছো আশা করি। কিন্তু এখানে কি লিখবো? এখানে লিখবো আমরা মূলধন হিসাব, কারণ একটু পরে জানবে। এখানে লিখবো মূলধন হিসাব, এই যে মূলধন হিসাব লিখার কারণ বলছি, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট হয়েছে। কিন্তু নগদ টাকাটা যে বৃদ্ধি হয়েছে কারবারে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে, কোন সোর্স থেকে এসেছে, তা হলো মূলধন বাবদ এসেছে। আমার সোর্সটা হলো মূলধন, এই জন্য আমি মূলধন বাবদ আমার নগদ টাকা বেড়েছে বিদায় নগদের ঘরে ডেবিট দিকে মূলধন হিসাব দিয়ে 20,000 টাকা লিখেছি। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আমরা 2 নম্বর লেনদেনে যাব। তোমরা সবাই 2 নম্বর লেনদেনটি দেখো, বোর্ডে আছে। পণ্য ক্রয় 5,000 টাকা। আমি যে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি 1 তারিখে, 5 তারিখে আমি ওই 20,000 টাকার মধ্য থেকে 5,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করতেই পারি। তাহলে পণ্য ক্রয় করলে আমার নগদ টাকা বাড়বে নাকি কমবে সেটা তোমরাই জানো। নিশ্চয় নগদ টাকা কমবে, কারণ ক্রয় হিসাব সবসময় ব্যয় নির্দেশ করে। তাহলে ব্যয় যদি নির্দেশ করে আমরা এখানে ডেবিট ক্রেডিট করে ফেলি। ক্রয় করা হয়েছে, ক্রয় করলে ব্যয়, ব্যয় বুঝালে ডেবিট। দেখো ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। কেন নগদান হিসাব ক্রেডিট? আমার নগদ টাকা বাড়ছে নাকি কমছে? নগদ টাকা এক্ষেত্রে হ্রাস পেয়েছে, নগদ টাকা কমেছে। নগদ টাকা কমলে আমরা এই নগদান হিসাবে নিশ্চয় ক্রেডিটে যাবো, যেহেতু আমার নগদান হিসাব ক্রেডিটে আছে, আমরা ক্রেডিটে যাচ্ছি জানুয়ারি 1 তারিখ দিয়ে। তাহলে নগদান হিসাব যখন ক্রেডিটে, আমরা নগদান হিসাবের ক্রেডিটে আসছি, কিন্তু বিবরণ করে লিখতে হবে নগদ টাকা যে কমেছে, কোন উদ্দেশ্যে কমেছে, কোন খাতে কমেছে সেটাই আমরা এখানে লিখবো। খাতের নাম কি? খাত ক্রয় হিসাব 5,000। আশা করি বুঝেছো। আমি 2 নাম্বার লেনদেনটা বলেছি। এখন করব আমি
10 তারিখের লেনদেনটি। 10 তারিখের লেনদেনটি আমাদেরকে কি তোমরা পড়ে নাও। 10 তারিখে দেওয়া আছে পণ্য বিক্রয় 10,000 টাকা, পণ্য বিক্রয় 10,000, পণ্য বিক্রয় করলে নগদ টাকা বৃদ্ধি পায়, কারবারের আয় বুঝায়। সো আয় যখন বুঝাবে, আয় বুঝালে ক্রেডিট আমরা আগেই জেনেছি, তাহলে দেখি কিভাবে হবে। আমার নগদ টাকা বেড়েছে না কি কমেছে বলো? নগদ টাকা বেড়েছে, তাহলে নগদান হিসাব কি হবে? নগদান হিসাব ডেবিট হবে কত? 10,000, এবং বিক্রয় হিসাব কি ক্রেডিট? হ্যাঁ, বিক্রয় হিসাব ক্রেডিট। এই তাহলে আমার হিসাবের শিরোনাম নগদান হিসাব, আমার টার্গেট হবে নগদানের ঘরে। তাহলে এই নগদানটা ডেবিটে আছে, আমিও ডেবিটে আসবো। দেখো কিভাবে, জানো 10 ক্রেডিটে ডেবিটে আসছি, ক্রেডিটে কে আছে? বিক্রয় হিসাব, কারণ বিক্রয় করে তো আমি টাকাটা পেয়েছি, বা বিক্রয় করার ফলে তো আমার টাকাটা, নগদ টাকাটা বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমরা বিবরণ লিখবো বিক্রয় হিসাব কত দেব? 10,000। আমার আর কোনো লেনদেন নাই, 3টে লেনদেনের ভিতরে নগদ দান হিসাব দিয়ে আমি 3টে লেনদেন পেয়েছি। তাহলে 2টা পেয়েছি ডেবিট আর একটা পেয়েছি ক্রেডিট। কোন দিকে যোগফল বড় হবে তোমরা চোখ দিয়ে অনুমান করো? ডেবিট দিকে যোগফল বড় হবে। তাহলে আমরা ডেবিট দিকে আগে যোগ করব। বলো কত হবে? ডেবিট দিকে যোগ করলে কত পাবো? 30,000। ভেরি গুড, সবাই তো পারো দেখি। 30,000, এই যে 30,000 দিলাম। এই 30,000 আমরা আবার ক্রেডিটে লিখবো, কারণ আমাদের হিসাব বিজ্ঞানের মূলনীতি হলো ডেবিট ক্রেডিট সমান হতে হবে। তা এখানেও ডেবিটে 30,000 হয়েছে যোগ করে, কিন্তু ক্রেডিটও 30,000 আমরা দেখাতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে তো ক্রেডিটে 30,000 নেই, তাহলে বাড়তি কত? আমাদের শর্ট কত? 25,000। আচ্ছা, আমরা 25,000 টাকা দিয়ে মিলাই দেব। এখন মিলাই যে দেব, এটা তো 25,000 তো টাকার তো একটি নাম থাকবে, সেই নামটা হবে ব্যালেন্স। বলো ব্যালেন্স সিডি 25,000। তাহলে এখানে একটা তারিখ দিতে হবে। জানুয়ারি মাসে শুরু হয়েছে 1 তারিখ দিয়ে, কিন্তু আমরা তো পূর্ণাঙ্গ 1 মাসের হিসাব করতে যাচ্ছি, তাই না? তাহলে মাসের শেষ তারিখটা আমরা এখানে দেব। তাহলে ব্যালেন্স সিডিটা দেব মাসের কোন তারিখে? জানুয়ারি মাস 31 তারিখে হয়, এই জন্য মাসের 31 তারিখে দিয়ে ব্যালেন্স সিডি। তাহলে আমি আগে বলেছি টি-শক পদ্ধতিতে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের পার্থক্যটাকেই বলা হবে ব্যালেন্স সিডি বা হিসাবের জের। ইংরেজিতে বলা হয় ব্যালেন্স, বাংলায় বলা হয় জের। সিডি ক্রেডিট ডাউন, ক্রেডিট ডাউন, এগুলো আমরা পরবর্তীতে জানবো। তাহলে আমরা নগদান হিসাবে 25,000 টাকা ব্যালেন্স সিডি বাবদ পেয়েছি। এখন সেটা আমরা ডেবিটে দেখাতে হবে পরবর্তী মাসের 1 তারিখ দিয়ে। ফেব্রুয়ারি 1 দিয়ে দিব। এটার নাম কি হবে বলো? কেউ পারবে? হ্যাঁ বলো, ব্যালেন্স বিডি। তাহলে কোন মাসের শেষ তারিখে, আচ্ছা একটু বলি, ডেবিট এবং ক্রেডিটের পার্থক্যটাকে হবে বলা হবে ব্যালেন্স সিডি, আর ব্যালেন্স সিডিটা নির্ণয় করতে হবে কোন মাসের শেষ তারিখে। মাসের শেষ তারিখটা দিয়ে ব্যালেন্স সিডি বোঝাতে হবে। আর ব্যালেন্স সিডিটা যেদিকে বসবে তার বিপরীত পাশে বসবে ব্যালেন্স বিডি। যেমন এখানে নগদান হিসাবে ব্যালেন্স সিডি বসেছে ক্রেডিট দিকে, তার বিপরীত পাশে হলো ডেবিট, তাহলে ব্যালেন্স বিডি ডেবিট দিকে বসবে। ওই 25,000 টাকাটা এখানে বসে যাবে। এখন প্রশ্ন করতে পারো, স্যার এখানে 2টা রেখা কেন দিলেন? এই 2টা রেখা দেওয়ার কারণ হলো এই 2টা রেখাকে বলা হবে, ইংরেজিতে বলা হবে ক্লোজিং লাইন, বাংলা বলা হবে হিসাব বন্ধকরণ। আমি এই মাসে নগদান হিসাবে যতগুলো লেনদেন হয়েছে সব নগদান লেনদেনগুলো আমার নগদান শিরোনামে এসে গেছে, আর কোনো লেনদেন বাকি নেই। এজন্য আমি আমার হিসাবটা ক্লোজ করেছি। এবং পরবর্তী মাসের 1 তারিখে আমার নগদ উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত 25,000 টাকা, এই টাকাটা আমার ব্যালেন্স হিসাবে পরবর্তী মাসে চলে যাবে। কিন্তু ব্যালেন্স বিডির নিচে কখনো এইভাবে ক্লোজিং লাইন বা 2টা সমান্তরাল রেখা দেওয়া যাবে না, এটা কিন্তু আমরা খেয়াল রাখবে। আসি আমরা টি-শকটা বুঝলাম, এখন আমরা চলমান পদ্ধতি।
আসো শিক্ষার্থীরা, তোমরা আশা করি ত্রিশক পদ্ধতিটা বুঝে নিয়েছো। এখন আমরা বুঝতে যাব চলমান জার পদ্ধতি। চলমান জার পদ্ধতিটা তাও আমরা প্রথম লাইনে যাচ্ছি। কারবারের মূলধন আনা হলো, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমি আবার দেখি তোমাদেরকে, একটু তোমরা কষ্ট করে দেখো। 1 তারিখ নগদান হিসাব ডেবিট 20,000, মূলধন হিসাব ক্রেডিট 20,000। বলো, আমার হিসাবের শিরোনাম হলো নগদান হিসাব। তাহলে ওখানে নগদান হিসাবটা ডেবিটে আছে। তাহলে আমার চিন্তা করতে হবে টাকাটা ডেবিটে বসাবো, বিবরণ করে বসাবো মূলধন হিসাব টিচকের মতো করে। তাহলে আমরা আগে তারিখটা দিয়ে দিই 1। তাহলে এখানে কি লিখবো? মূলধন হিসাব। মূলধন টাকা। এখানে আমার দুটো ঘর আছে, ডেবিট এবং ক্রেডিট। তাহলে এখানে কোন দিকে আছে? টাকাটা ডেবিটে আছে। তাহলে আমি ডেবিটে বসাবো টাকাটা 20,000। তোমরা প্রথম আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানেও একটা ডেবিট ক্রেডিট কলাম আছে, এখানেও ডেবিট ক্রেডিট কলাম আছে। এই ডেবিট ক্রেডিট কলাম দ্বারা বোঝাচ্ছে ব্যালেন্স বা উদ্বৃত্ত। যেমন মাসের প্রথম তারিখে আমি যে টাকাটা নিয়ে ব্যবসায় মূলধন বাবদ এনেছি, ও টাকাটা এখনো খরচ হয় না, ওই টাকাটা আমার ব্যালেন্স বা উদ্বৃত্ত হিসাবে আমার ক্যাশে রয়ে গেছে, নগদে রয়ে গেছে। এই জন্য রয়ে গেছে বিধে আমরা ব্যালেন্সের ঘরে এটা বসায় দিতে হবে। এই হলো কাজ। এরপর আসো আমরা 5 নাম্বার, পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। পণ্য ক্রয় করলাম 5,000 টাকা। তাহলে কি হবে? আগে করেছো তোমরা ক্রয় হিসাব ডেবিট, তারপরে নগদান হিসাব ক্রেডিট 5,000। এখানে নগদ টাকা বেড়েছে নাকি কমেছে বলো? নগদান হিসাব ক্রেডিট হওয়া মানে নগদ টাকা কমে যাওয়া। তো নগদ টাকা কমে গেছে। আমরা এখন দেখাবো কিভাবে। দেখো, জানু 5, এখান থেকে ক্রয় হিসাব 5,000। এখানে ডেবিটে দিব না, কারণ আমার টাকাটা ক্রেডিটে আছে, আমি এখানে ক্রেডিটে দিতে হবে। তাহলে ক্রেডিটে থাকার কারণ হলো নগদ টাকা কমে যাওয়া। তাহলে আগে আমার নগদ টাকা ক্যাশ বাক্সে কত ছিল? নগদে 20,000 ছিল। ওই 20,000 টাকা থেকে 5,000 টাকা এখন বেড়েছে নাকি কমেছে? ক্রেডিট হওয়ার কারণে কমেছে। কমে যাওয়াতে আগে যে 20,000 টাকা ছিল, ওই 20,000 টাকা থেকে 5,000 টাকা এখন আমি কমাই দেব। কমাই দিতে গিয়ে কত থাকবে? আর আমার 15,000 টাকা আছে। এরপরে আসো 10 তারিখ, পণ্য বিক্রয় কত? 10,000। পণ্য বিক্রয় করলে নগদ টাকা বাড়ে। নগদ টাকা বাড়লে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদ টাকা ডেবিট, নগদ টাকা বেড়েছে ডেবিট। এখন আমরা এখানে কি করি দেখো, আশা করি তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো হয়ে যাবে। বিক্রয় হিসাব নগদ ডেবিট, আমরা ডেবিটে দিব, ডেবিটে দিয়েছি। ক্রেডিটে বলবো না, ক্রেডিটটা আমার একটা ড্যাশ দিতেই পারি। তাহলে আগে আমার ডেবিটে আছে 15,000 টাকা উদ্বৃত্ত, আরো ডেবিটে 10,000 টাকা নতুন করে বেড়েছে। তাহলে আগের টাকাটার সাথে এটা ডেবিট টু ডেবিট কি হবে? যোগ হবে। যোগ করে দিলে কত হবে? 25,000 টাকা। তাইলে শেষ। এখন আমার চলমান জার পদ্ধতিতে ব্যালেন্স সিডি 25,000 টাকা, যেটা ডেবিট দিকে বসেছে বিদায় এটাকে বলা হবে ডেবিট উদ্বৃত্ত। ক্রেডিট দিকে কোনো টাকা বসবে না। খেয়াল রাখবে, প্রথম ব্যালেন্সটা যেদিকে থাকবে তোমরা সেই টাকাটা ওই দিকেই বসাতে হবে। এরপরে যদি ডেবিটে আসে যোগ হবে, ক্রেডিটে থাকলে বিয়োগ যাবে। এই আর কোনো কিছু না, ঝামেলা কিছু নাই। তাহলে আমরা একটু রিভাইজ করি। নগদান হিসাব ত্রিশক পদ্ধতিতে ব্যালেন্স সিডি 25,000 টাকা ছিল, আমরা সেটা বের করেছিলাম। ডেবিটের যোগফল যোগ করেছি, ডেবিট দিকে যোগফল 30,000 টাকা হয়েছে। 30,000 টাকা আবার ক্রেডিটে দিয়েছি। ক্রেডিট দিকে 5,000 ছিল, ক্রেডিটে 5,000 টাকা বিয়োগ করে পার্থক্য 25,000 টাকা পেয়েছি। ও টাকাটাই ব্যালেন্স
সিডি দিয়ে মাসের শেষ তারিখে 25 টাকা দিয়েছি এবং সেটা ব্যালেন্স বিডি হিসাবে পরবর্তী মাসের 1 তারিখে দেখিয়েছি। এটা হলো টিসক পদ্ধতিতে। আধুনিক পদ্ধতিতে আগে বলেছি আমরা লেনদেন পোস্টিং এর সাথে সাথে উদ্বৃত্তটা জানা যায়। যেমন লেনদেন পোস্টিং করেছি, ডেবিট দিয়েছি, ব্যালেন্সের ঘরে ডেবিট দিয়েছি। 5 তারিখে লেনদেনের টাকাটা ক্রেডিটে বসেছে, ব্যালেন্সের ঘরে সেটা আগের টাকাটা থেকে বিয়োগ দিয়ে উদ্বৃত্ত 15,000 টাকা রয়েছে। এবং 10 তারিখে বিক্রয় করেছি 10,000 টাকা, 10,000 টাকা বিক্রি করে আমার আগের 15,000 টাকার সাথে 10,000 টাকা বেড়ে উদ্বৃত্ত 25,000 টাকা হয়েছে। অর্থাৎ মাসের শেষে উদ্বৃত্ত আমার 25,000 টাকায় রয়েছে। তাহলে তোমরা টিসক এবং চলমান বাজার পদ্ধতির যে নির্ণয়ের কৌশলটা শিখে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এতটুকু জেনেছি। তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজ তোমরা লিখে নাও। বাড়ির কাজ আমি নিজের থেকে 3টা লেনদেন দিয়েছি। এই 3টে লেনদেন দিয়ে তোমরা খতিয়ান করবে। কিভাবে? টিসক পদ্ধতিতেও করবে এবং চলমান বাজার চক্র পদ্ধতিতেও করবে। তোমরা এই 3টে লেনদেন দিয়ে যে কয়েকটা শিরোনাম আসে, সব শিরোনাম দিয়ে 2টা পদ্ধতিতে বাড়ির কাজটা করে দেখাবে। আজকে এতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাসে দেখা হবে। বিদায় নিচ্ছি।